হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটু দেরি হয়ে গেল এই ব্লগটা দিতে। আসলে এটা পুজো সিরিজেরই ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে নবমী এবং দশমী দুটো মেলানো। এটা হচ্ছে নবমীর সকাল এবং আমাদের বাড়িতে প্রথা অনুযায়ী নবমীতে কুমারী ভোজন করানো হয়ে থাকে। অন্যান্য জায়গায় কুমারী পূজা করা হয়ে থাকে অষ্টমীতে, কিন্তু আমাদের এখানে কুমারী ভোজন করানো হয়ে থাকে। এবং যেহেতু এবছর তিথি অনুযায়ী নবমী খুব সকালে পড়েছিল, তাই আমি উঠতেও লেট হয়, কারণ আমি আগের দিন রাত্রে প্রায় 1টা অবধি কাজ করি। তারপরে যখন সকালবেলায় উঠে যাই তখন প্রায় 4:30 বাজে, এবং তখন গিয়ে দেখি যে কুমারীরা সব খেতে বসে পড়েছেন। তো আমাদের বাড়িতে কুমারীদের খাওয়ানো হয়ে থাকে হচ্ছে কুমড়োর তরকারি, তারপরে ছোলার তরকারি, লুচি, মিষ্টি, পায়েস। এবং আমি যখন যাই তখন খুব ভালো লাগছে দেখতে, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা যাদেরকে প্রায় পুজোর 1 মাস আগে থেকে নিমন্ত্রণ করে আসা হয়ে থাকে যে কুমারী ভোজনের জন্য। কুমারী ভোজনের তত্ত্বাবধানে সবসময় বাবা থাকেন, বহু বছর ধরেই রয়েছেন, কিন্তু অন্যান্যরাও এই ভোজনের জন্য চাঁদা দিয়ে থাকেন। তো বাবা আমাকে একটু সকালবেলায় বকাবকি করেই থাকে যে কেন আমি এত লেটে আসি। তখন বাবাকে বুঝিয়ে বলি যে কী কারণ। তো শুধুমাত্র এই দিনটা আমাদের জন্য বিশেষ নয়, আরও একটা মন খারাপ করা বা মন কেমনের দিন, কারণ নবমী হচ্ছে শেষের পুজো এবং পুজো প্রায় শেষ গোড়ায় দাঁড়িয়ে থাকে। তাই আমরা মায়ের যে কুমারী রূপ আছে সেইটাকেই আমরা চাই হচ্ছে আমাদের বাড়িতে ভালো করে তাদেরকে আদর আপ্যায়ন করা, তাদেরকে ভোজন করানো এবং সবাইকে বিদায় জানানোর আগে হাতে কিছু পয়সা, যে যেমন পয়সা পানে সেরকম দেন, এবং তার সাথে শৃঙ্গারের কিছু জিনিসপত্রও দিয়ে থাকেন। তো আমি যখন যাই তাদের খাওয়া প্রায় শেষ এবং তারা অপেক্ষা করছিল, কারণ সবাই এই দিনকে তাদেরকে নমস্কার করে থাকে এবং তারপরে হাতে তুলে দেন সেই শৃঙ্গারের জিনিস এবং টাকা পয়সা। তো আমিও ভাবছিলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা বা এই ব্লগে এই বিশেষ যে দিনটা, সেই দিনটাকেও আমি আপনাদের কাছে তুলে ধরি। কারণ কুমারী পূজা আমি দেখেছি অন্যান্য জায়গায় অনেক রকমভাবে মানুষের কাছে হয়। যেমন বেলুড় মঠে কুমারী পূজা তো ভীষণ ভালো হয় এবং সেটা একদমই অন্য হয়। সেখানে কুমারী মেয়েদেরকেই মা রূপে পুজো করা হয়। আমাদের এখানে কুমারী মেয়েদের পুজো করা হয় না, কিন্তু কুমারী মেয়েদের এখানে খাওয়ানো হয়ে থাকে এবং খাওয়ানোর পরে এখানে তাদেরকে শৃঙ্গার এবং টাকার জিনিস দেওয়া হয়ে থাকে। তো এই সমস্ত যখন এদিকে হচ্ছিল, আমি তখন ভাবছিলাম ওদিকে নবমীর পুজোও শুরু হয়ে গেছে। কারণ যেহেতু এইবারে তিথি অনুযায়ী নবমী, দশমী বা অষ্টমী, নবমী ভীষণ একই সাথে পড়েছিল, তাই এক এক করে আমি ভাবছিলাম যে এদিকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখানো শেষ করে কখন মন্দিরের দিকে যাব। ওদিকে মাইকে অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো যে নবমী পুজোর জন্য সবাই প্রস্তুতি যারা নেয় এবং নবমীর যে অঞ্জলি হয় তার জন্য যারা সবাই প্রস্তুতি নেয়। তো আমার এখানে আরও ভালো লাগছে, তাই কিছুটা সময় এখানে থাকছিলাম, কারণ এত সুন্দর সুন্দর বাচ্চাগুলি এসেছে এবং আমি অনেকগুলো বছর পর যেহেতু বাড়িতে এসেছি, তো আমার ভালোও লাগছিল। ওরা নিজেদের মধ্যে খুব মজাও পেয়েছিল এবং নিজেদের মধ্যে ভীষণ আনন্দও শেয়ার করে নিচ্ছিল। তো বাবা তারপরে আস্তে আস্তে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বাবাও খুব খুশি। এই দিনটা আমার বাবার কাছে বিশেষতভাবে দুর্গাপুজোর সময় খুবই উল্লেখযোগ্য, কারণ এই দিনটার জন্য বাবা সারা বছর যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, এই দিনটায় বাবা কুমারীদেরকে খাওয়া দাওয়া করিয়েও ভীষণ নিজে থেকেও খুব পরিতৃপ্তি লাভ করে। এরপরে আমার কাকিমা এবং জেঠিমাদের সাথে মাকে বলি যে মা কয়েকটি ছবি তুলে নেয় এবং তারপরে আমরা সবাই মহাবীর মন্দির বা আমাদের যে মন্দির রয়েছে তার দিকে এগিয়ে যাই। তো প্রথমে আমরা এখানে মাথা দিয়ে নমস্কার করি, যেহেতু আমাদের কুল দেবতা হচ্ছেন মহাবীর স্বামী বা হনুমানজি। তারপরে আমি গিয়ে মন্দিরে যাই। মন্দিরে দেখি যে যথারীতি হোম শুরু হয়ে গিয়েছে নবমীর, এবং আমি অনেকটা লেট হয়ে যায়, কারণ একসাথে যেহেতু দুদিকে পুজোও চলছিল এবং কুমারী ভোজনও চলছিল, আমি দুটো দিককে একসাথে একই রকমভাবে আপনাদের দেখাতে পারিনি। তো মন খারাপ করার জন্যই দিনটা হচ্ছিল আজ, এবং মন খারাপ নিয়েই দাঁড়িয়েছিলাম, কারণ আবার 1 বছরের অপেক্ষা এবং আবার 1 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু নবমীর শেষ লগ্নে আমরা দাঁড়িয়েছিলাম এবং তারপরে শুরু হবে দশমীর পুজো, তো খারাপ তো লাগছিলই। শুধুমাত্র খারাপ লাগা এই জন্যই নয়, আরও খারাপ লাগে এই জন্য যে বছরের এই সময়টাই যখন আমরা সবাই পরিবারের সাথে একত্রিত হই, পুজোর এই 4টে দিন এত তাড়াতাড়ি কেটে যায়। তো আর 5টা দিন মনে হয় সারাদিন যখন আমরা কাজ করি, যখন ব্যাঙ্গালোরে থাকি বা এমনি সময় যখন বাড়ি যাই, এতটা আনন্দ হয় না যতটা পুজোর সময় হয়। এবং আশা করি আপনারা সবাই আমার সাথে এই কথাটাতে সহমত পোষণ করবেন। তো এখানে পুজোর হোম হচ্ছিল এবং ওদিকে মা বাবা সবাইকে আমি বলছিলাম ফোন করে যেন তাড়াতাড়ি আসে, কারণ তারা ওদিকের কুমারী ভোজনের পর সেই পাঠ মেটানোর পর এদিকে আসবে এবং তারপরে এদিকের পুজোর জন্য শুরু করবে। তো আমার জেঠিমা চলে আসে এবং আমার দাদারাও আসে এবং পরিবারের সবাই একে একে এসে জমায়েত হয় পুজোর জন্য।
এবং মা কাকিমা সবাই একসাথে বসে পুজো দেখা শুরু করে। আমার একটু হলেও টায়ার্ড লাগছিল। সত্যি কথা বলতে এইবারের পুজোটা আমি খুব একটা সেভাবে এনজয় করতে পারিনি, কারণ আমার পুজোর সময় খুব কাজের চাপ চলে এসেছিলো। তাই খুব কম সময় আমি পুজোর মন্দিরে থাকতে পেরেছিলাম, কিন্তু যেটুকু থাকতে পেরেছিলাম সেটাই আমার জন্য অনেক। কারণ বাড়ির পুজোর যেমন একটা মহত্ব আছে, তেমন বাড়ির লোকেদের সাথে সময় কাটানোরও একটা বিশেষ কারণ থাকে বা বিশেষ আনন্দও হয়ে থাকে, যেটার জন্যও আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করি। তাই বলা হয়ে থাকে যে মা দুর্গা শুধু আমাদের সাথে 1 বছরের জন্য আসে, যখন শুধুমাত্র তার পরিবারকে নিয়েও আসে না, এটা একটা পরিবারের গল্প হয়ে দাঁড়িয়েছে। তার পরিবারের সাথে আমাদের পরিবারের একসাথে একত্র হওয়ার যে দিনটা, সেই দিনগুলোই বোধহয় আমরা দুর্গাপুজোর 4টে দিন হিসেবে পালন করে থাকি। তো এদিকে হোম শুরু হয়ে গিয়েছিল এবং হোমের শেষে সবাই বলাবলি করছিল যে এরপরে তো দশমীর পুজো শুরু হবে, এবং যেহেতু একের পর এক পুজো চলছিল তাই সবাই প্রথমে চাইছিল যে শেষ মুহূর্তে যে নবমীর অঞ্জলি আছে সেইটা যেন দিয়ে দেয়। তো আমি অঞ্জলি দিতে পারিনি, কারণ হচ্ছে যে রাত্রিবেলা অবধি আমি উপোস থাকতে পারিনি এবং খুব টায়ার্ড ছিলাম, তাই খাবার খেয়েও রাত্রে শুয়ে পড়েছিলাম। আর এমনিও আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না সেই সময়। তাই আমি দেখছিলাম যে মানুষ অধীর আগ্রহে এই পুজোর 4টে দিন যেরকমভাবেই তিথি পড়ে থাকুক না কেন, তারা অপেক্ষা করে থাকছিল যে কখন মন্দিরে একত্রিত হবে, অঞ্জলি দেবেন এবং নিষ্ঠা ভরে তারা পুজো করছিলেন। তো তাই বলা হয়েই থাকে যে পুজোর সময় নির্ঘণ্ট কোনো কিছুই আমাদের কাছে ম্যাটার করে না যদি আমরা সঠিকভাবে মায়ের কাছে আরাধনা করি। তো আমি সেটাই দেখছিলাম এবং প্রত্যক্ষদর্শী করছিলাম সেই হিসেবে। এদিকে নবমী পূজার শেষের পরে আমাদের বাড়িতেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আশেপাশে আমরা যা শুনতে পাচ্ছিলাম যে নবমী পূজার পরে আর বাড়ি যাওয়ার হয়তো সময় হবে না, কারণ তারপরে দশমীর পূজা শুরু হবে। তো নবমীর পূজার পরে অঞ্জলির পরে এখানে পুরোহিত মশাই আমাদের দিকে আরতি করছিলেন এবং মা দুর্গাকেও আরতি করছিলেন। মনের মধ্যে অনেক রকমের কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে পুজো অন্যরকম একটা আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। এরপরে আবার কাজের জগতে ফিরে যাওয়া, সেখানে গিয়ে শুধু এই পুজোর দিনগুলোই মিস করব তাই নয়। ইনফ্যাক্ট যখন আমি ব্যাঙ্গালোরে বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি, তখনও পুজোর ওই দিনগুলো এবং ওই মুহূর্তগুলো ভীষণ রকমভাবে মিস করছি। শুধুমাত্র তাই নয়, বাড়ির লোকের সাথে থেকে যে একটা আনন্দ, সেটাও কিন্তু ভীষণ রকমভাবে মিস করছি। আমি আশা করি এখন আপনারা সবাই যারা পুজো প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে কাটিয়ে ফেলেছেন, তারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবেন। তো সকালের আলো ফুটতে শুরু করেছিল এবং বিষাদের সুরও হয়ে গেছিলো, কারণ আজ হচ্ছিল মহাদশমী। তো বিজয়া দশমীর দিনে আমাদের বাড়িতে শুরু হয়ে যায় বিজয়া দশমীর পুজো, এবং এই যে প্যান্ডেল, এই যে 4 দিনের এত আনন্দ, এত আয়োজন, সব শেষ মুহূর্তে চলে এসেছিলো। এবার ছিল মা দুর্গার বিদায়ের পালা। সবাই দেখছিলাম এদিকে দশমীর পূজা হয়েছিল এবং তাই এখানে সবাই মানুষ একত্রিত হয়েছিল। সবাই সিঁদুর খেলা শুরু করে দিয়েছিল। সিঁদুর খেলা তো বাঙালিদের জীবনের এবং দুর্গাপুজোর একটা বিশেষ অঙ্গ। তো সবাই এখানে সিঁদুর খেলছিল এবং আমি মনে মনে ভাবছিলাম যে এবার তো মায়ের বিদায়ের পালা এবং তারপরে আমরা আমাদের মতো আর 5টা কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু এই যে শেষ মুহূর্তের যে আনন্দটুকু সবাই একে অপরের সাথে কি সুন্দরভাবে শেয়ার করে নিচ্ছিল। সিঁদুর খেলাটা শুধুমাত্র একটা রীতি বা নীতি নয়, বলা হয়ে থাকে যে সিঁদুর খেলার মাধ্যমে একে অপরের সাথে মানুষের যে আনন্দ সেটাও ভাগ করে নেয়। তো মায়ের পায়ে সিঁদুর নিয়ে মানুষে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। তো আমিও এখানে এনজয় করছিলাম, কারণ অনেকগুলো দিন পরে এসেছিলাম এবং ভালোও লাগছিল সব কিছু। এখানে মানুষ নিজেদের মধ্যে অনেক মজাও করছিল, আনন্দও পাচ্ছিল, কারণ পুজোর প্রত্যেকটা দিনের মধ্যে কিছু না কিছু আনন্দ লুকিয়ে থাকে, কিছু না কিছু রীতিনীতি রিচুয়ালসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাছে দুর্গাপুজোটা ভীষণ রকমভাবে স্পেশাল হয়ে উঠেছে। যেমন সপ্তমীর কলাবউ স্নান, অষ্টমীর হচ্ছে সন্ধি পুজো, নবমীর হচ্ছে কুমারী ভোজন, বা অন্যদের বাড়িতে হয়তো নবমীর দিন অন্য কিছু রীতি হয়ে থাকে, আমাদের বাড়িতে তো কুমারী ভোজন, এবং দশমীতে হচ্ছে সিঁদুর খেলা। তো পুজোর এই 4টে দিনের বিভিন্ন যে স্পেশাল কিছু মুহূর্ত রয়েছে, তাই সব নিয়ে কিন্তু 4 দিনের এই পুজো। আমাদের কাছে যদিও পুজোটা শুরু হয়ে যায় অনেক দিন আগে থেকে, যবে থেকে মূর্তিকর আসেন মূর্তি তৈরি করতে। তো নবমী আর দশমীর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কারণ এরপরে যে ব্লগটা রয়েছে সেটা হচ্ছে বিজয়া দশমীর ব্লগ। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই, আপনারা যারা আমার সপ্তমী পুজোর ব্লগ দেখেছেন তারা জানবেন যে আমাদের বাড়িতে কলাবউকে নিয়ে আসা হয়ে থাকে হচ্ছে দোলায় চাপিয়ে। সেই হচ্ছে দোলা যেখানে করে আমাদের বাড়িতে
কলা বউকে বিসর্জন করা হবে। কারণ দশমীর দিনই আমাদের বাড়িতে প্রতিমা বিসর্জন হয় না, প্রতিমা বিসর্জন হয় প্রতি বছরই একাদশীর দিন, কিন্তু নিয়ম করে দশমীর দিন আমাদের এই দোলাতে করেই আবার কলা বউকে এবং তার সাথে যে ঘট থাকে পুজোর ঘর, সেই দুটোকে বিসর্জন করে আসা হয়। তাই শেষ মুহূর্তে মানুষ আশীর্বাদ নিয়ে নিচ্ছিলেন এবং দোলাকেও প্রণাম করে নিচ্ছিলেন, এবং ঢাকিরাও কিন্তু এখানে বিষাদের সুরি বাজাচ্ছিলেন। আমি এখানে আপনাদেরকে সেরকমভাবে শোনাতে পারিনি, কিন্তু ছোটদের মধ্যে কিন্তু একটা মজা ছিল। যেমন আমার দাদার মেয়ে এবং আরও যে ছোটো ছোটো বাচ্চারা ছিল, তারা নিজেদের মধ্যে মজা করছিল। আমার মনে হচ্ছিল যে এই যে পুজোর শেষ টাইমটা চলে এসছে বা শেষ মুহূর্ত এসছে, সবাই কিন্তু এই শেষ আনন্দটুকু একসাথে করে নিতে চাইছে এবং যতটুকু পারা যায় সবাই কিন্তু উপভোগ করছিল। আমি উপভোগ করছিলাম। আমার এই দাদার মেয়ে, ও কিন্তু ভীষণ কিউট। ও আমার সাথে কিন্তু ভিডিওতে সামনে সেরমভাবে আসতে চায় না, কিন্তু ও কিন্তু ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। ও নিজেও কিন্তু ক্যামেরাতে বিভিন্ন ডান্স রিল বা এই সমস্ত করে থাকে। তো আমার ওকে থেকে মজা লাগছিল এবং মনে পড়ছিল ছোটোবেলায় আমিও কীরকমভাবে এনজয় করতাম দিনগুলো। তো ধীরে ধীরে ঘট মাথায় নিয়ে আমারই পরিবারেরই একজন বেরিয়ে আসেন এবং নদীর দিকে যাত্রা করেন। তো আমাদের বাড়ির নিজস্ব নদীতেই যেমন কলা বউকে স্নান করানো হয়ে থাকে, সেই নদীতেই আবার কলা বউকে এবং ঘটকে বিসর্জন করা হয়ে থাকে। ভীষণ মন খারাপ করছিল। তো আমার মনে হচ্ছিল না যে ওখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু যেহেতু আমাকে এই ব্লগটা শ্যুট করতে হবে, তাই আমি ওখানে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কিছু মানুষ মন খারাপের সাথে যেরকমভাবে 4 দিন আগে মাকে আহ্বান করেছিলেন, আজকে সেরকমভাবেই দেখছিলাম যে মাকে বিসর্জনের দিকে এগিয়ে দিচ্ছেন। তো এর পরের যে ব্লগটা আসবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আমাদের ভাসানের ব্লগটাও আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের যে ভিডিওসগুলো রয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বা পরিবারের মানুষদের সাথেও শেয়ার করে থাকুন। এবং আমাদের ব্লগে যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে বা কিছু ইমপ্রুভমেন্ট হয়, অবশ্যই সেগুলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। আমরা অবশ্যই সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করব। আশা করি আমাদের পুজোর এই 4 দিনের ব্লগ আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পুজো অনেক ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ।